বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টিচিং এন্ড অনলাইন এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা গত ক্লাসে নকদান বইয়ের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা নকদান বইয়ের দ্বিতীয় ক্লাস। আজকে একটা অঙ্ক করব। যে অঙ্কটা করব সেটা ঢাকা বোর্ড 2015 সালে আসছে। তোমরা যদি একটু বইটা নাও বা বিভিন্ন বোর্ড কোশ্চেন যেখানে আছে ওইখান থেকে যদি দেখো, একটু প্রশ্নটা নাও। প্রশ্নটা 2015 সালে ঢাকা বোর্ডে আসছে। চলো আমি প্রশ্নটা একটু প্রথমে পড়ি, কারণ তোমাদেরকে একটু প্রশ্নটা সাথে রাখতে হবে, সামনে রাখতে হবে। যদি প্রশ্নটা যদি সাথে না থাকে তাহলে অঙ্কটা কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে না। তো প্রশ্নটা একটু সাথে নাও। চলো আমি প্রশ্নটা একটু পড়বো, তারপর অঙ্কটা করার চেষ্টা করব। দেখো, এখানে বলা আছে জনাব নাসির 1 জুলাই 2014 তারিখে নগদ 6000 টাকা এবং 17000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে সে নগদে 6000 টাকা, 4000 টাকা, 6000 টাকা এবং 17000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করছে। ওকে, ওই মাসে নির্বাচিত কয়েকটা লেনদেন দেওয়া আছে, যেমন 6 তারিখে বলছে 30000 টাকা পণ্যের 30000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায় নগদে বিক্রি করা হলো। আমরা শিখে আসছি যদি ক্রয় বা বিক্রয়ের সাথে যদি কোনো বাট্টার কথা বলা থাকে সেটা অবশ্যই কারবারি বাট্টা হয়। আর কারবার বাট্টার কাজটা হচ্ছে আমরা যখন টাকাটা লিখতে যাব তখন ওই কারবারি বাট্টার টাকাটা বাদ দিয়ে লিখতে হবে, তবে কারবারি বাট্টাটা কখনো হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। আর কারবারি বাট্টাটা চিনার উপায়টা হচ্ছে ক্রয় বা বিক্রয়ের সাথে যে বাট্টাটার কথা বলা থাকবে সেটাই হচ্ছে মূলত কারবারি বাট্টা। এরপরে শিখে নেবে সালামি বাবদ 700 টাকা পাওয়া গেল। মমিনুলের নিকট থেকে 14000 টাকার 2% বাট্টায় 13720 টাকার একটি চেক প্রাপ্তি। তাহলে এখানে হচ্ছে যে একজন দেনাদারের কাছ থেকে মমিনুলের কাছ থেকে টাকা পাইছি, মানে মমিনটা হচ্ছে আমাদের দেনাদার। এই তার কাছে আমরা পাইতাম 14000 টাকা। 14000 টাকার পরিবর্তে সে আমাদেরকে 13720 টাকা প্রদান করছে। যেহেতু 13720 টাকা প্রদান করছে, 14000 টাকা পাওয়ার কথা ছিল, তাহলে যে টাকাটা কম আছে সেই টাকাটা হচ্ছে এখানে বাট্টা। আর এখানে অবশ্যই বাট্টার পার্সেন্টেজও বলা আছে। বাট্টা তার পার্সেন্টেজ ধরার দরকার নেই। 14000 টাকা থেকে 13720 টাকার পার্থক্য করলে আমরা বাট্টাটা পাবো। আর এখানে মূলত যে বাট্টাটার কথা বলছে সেটা হচ্ছে নগদ বাট্টা। সেটা কি বাট্টা? নগদ বাট্টা। অর্থাৎ দেনাদার এবং পাওনাদারের কাছ থেকে লেনদেন নিষ্পত্তির সময় যে বাট্টাটা হবে সেটা নগদ বাট্টা। আর ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টাটার কথা বলবে সেটা হচ্ছে যে কি বাট্টা? কারবারি বাট্টা। নগদ বাট্টাটা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, কারবারি বাট্টাটা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। আর যদি প্রশ্নে যদি নগদ বাট্টার কথা বলা থাকে, নগদের উদ্বৃত্ত দিয়ে দেয়, ব্যাংকের উদ্বৃত্ত দিয়ে দেয়, তখন সেটা হবে 3 গড়া নগদান বই। কয় গড়া? 3 গড়া নগদান বই। এরপরে ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে 5000 টাকা। এটা ছিল প্রশ্ন। প্রথম প্রশ্ন বলছে কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো। তাহলে একটা জায়গায় কারবারি বাট্টা আছে, তাহলে কারবারি বাট্টার পরিমাণ নির্ণয়। ক নাম্বার, কারবারি বাট্টার পরিমাণ নির্ণয়। কারবারি বাট্টার পরিমাণ নির্ণয়। তাহলে কারবারি বাট্টাটা হবে, দেখো কারবারি বাট্টাটা হবে 2014 তারিখ হচ্ছে তারিখ 2014 জুনের 6 তারিখ। ওকে, কারবারি বাট্টা এই কারবারি বাট্টা হবে, আমরা পণ্য ক্রয় করছি 30000 টাকা, কারবারি বাট্টার কথা বলছে 5%, তাহলে টাকাটা হচ্ছে কত? 1500 টাকা। 1500 টাকা, এটা হচ্ছে কারবারি বাট্টা। ঠিক আছে? ওকে, খ নাম্বারটা দেখো, একটা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করতে বলছে। আমরা একটা নগদ প্রাপ্তি জাবেদাটা প্রস্তুত করব। খ নাম্বার, প্রতিষ্ঠানের নামটা লিখি আমরা প্রথমে। এটা হচ্ছে জনাব নাসির। জনাব নাসির নগদ প্রাপ্তি জাবেদা। তো এখানে দেখো নগদ প্রাপ্তি জাবেদার ফরম্যাটটা হচ্ছে, প্রথমে এখানে একটা তারিখের কলাম থাকবে, তারিখ থাকবে। আর নগদ প্রাপ্তি জাবেদার এখানে লিখতে হয় ক্রেডিট হিসাব খাত,
ক্রেডিট হিসাব খাত, এটা মুখস্থ করে ফেলবা। এরপরে এখানে থাকবে একটা সূত্র, আর দুইটা পাশ, একটা হচ্ছে ডেবিট পাশ আর একটা হচ্ছে ক্রেডিট পাশ। ডেবিট পাশে দুইটা কলাম, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে বাট্টা। এটা হচ্ছে ডেবিট পাশ। আর ক্রেডিট পাশে দুইটা কলাম, তিনটা কলাম থাকবে। ক্রেডিট পাশে তিনটা কলাম থাকবে, একটা হচ্ছে বিক্রয়, দেনাদার, আর লাস্ট ওয়ান হচ্ছে অন্যান্য। এটা হচ্ছে যে নগদ প্রাপ্তি জাবেদার ফরম্যাট। একটু আবার দেখো তাহলে নগদ প্রাপ্তি জাবেদার ফরম্যাটের মধ্যে কি আছে, প্রথমে তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, ডেবিট দিকে দুইটা কলাম, নগদ আর বাট্টা, আর ক্রেডিট দিকে তিনটা, বিক্রয়, দেনাদার এবং অন্যান্য। আর নগদ প্রাপ্তি জাবেদা আমরা গত ক্লাসে বলছিলাম নগদ প্রাপ্তি জাবেদায় আসবে যে সমস্ত লেনদেনগুলোর কারণে প্রতিষ্ঠানের নগদ টাকা এবং ব্যাংকের টাকা বৃদ্ধি পায়। যে সমস্ত লেনদেনগুলোর কারণে প্রতিষ্ঠানের নগদ টাকা এবং ব্যাংকের টাকা বৃদ্ধি পায় ওইগুলাই লিপিবদ্ধ করব আমরা নগদ প্রাপ্তি জাবেদায়। ওকে, তাহলে প্রথমে দেখো, প্রথমে আছে প্রথমে 1 তারিখ সে যে মূলধনটা আনয়ন করছে, এখানে বলছে যে 1 জুলাই তার নগদ এত টাকা এবং 17,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে সে একটা নতুন ব্যবসা শুরু করছে, বুঝবা? এখানে উদ্বৃত্ত দেওয়া থাকলে একরকম, কিন্তু সে নতুন ব্যবসা শুরু করছে, তার মানে সে এটা মূলধন আনছে। এটা কি আনছে? সেটা মূলধন আনছে। যেহেতু মূলধন আনছে তাহলে মূলধনটা এখানে লিখতে হবে 2014 জুনের 1 তারিখ। তাহলে মূলধন, তাহলে মোট মূলধন হচ্ছে, যোগ করো, মোট মূলধন হচ্ছে 23,000 টাকা। 23,000 টাকা নগদে আসবে। যেহেতু এখানে ক্রেডিট পাশে মূলধনের জন্য কোনো ফরম্যাট নাই, তাহলে এটা আমরা অন্যান্য কলামে লিখব 30,000 টাকা। ওকে, এরপরে আসো, এরপরে 6 তারিখে বলছে নগদে বিক্রয় করছে 30,000 টাকা 5% বাট্টায়। তাহলে 6 তারিখ হচ্ছে বিক্রয়, তবে টাকাটা লিখার সময় আমরা বাট্টাটা বাদ দিয়ে লিখব। বাট্টা ছিল 1,500 টাকা, তাহলে 30,000 টাকা থেকে 1,500 টাকা বাদ দিলে আর আছে 28,500 টাকা, এখানে লিখবো 28,500। আর যেহেতু বিক্রয়ের জন্য কলাম করা আছে, এখানে বিক্রয়ের দিকে লিখবো 28,500 টাকা। এরপরে শিক্ষানবিশ সালামি বাবদ 700 টাকা পাওয়া গেল, তাহলে নগদ টাকা আসছে। এটা হচ্ছে 12 তারিখ, শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামি কত টাকা পাইছে? 700 টাকা নগদে পাইছে। এটারও যেহেতু এখানে কোনো ফরম্যাট দেওয়া নাই, তাহলে এটাও বাট্টার কলামে লিখো, অন্যান্যের কলামে লিখো 700 টাকা, বুঝছো? ওকে, এরপরে দেখো, এরপরে বলছে মুমিন, অর্থাৎ একজন দেনাদার আমাদের, যার কাছ থেকে আমরা 14,000 টাকা পাইতাম, সে আমাদেরকে 13,720 টাকা দিয়েছে। তাহলে মুমিনুল, 24 তারিখ, মুমিনুলের কাছ থেকে আমরা টাকা পাইছি। মুমিনুলের, এখন দেখো মুমিনুলের কাছ থেকে যেহেতু সে দেনাদারের কাছ থেকে টাকা পাচ্ছি আমরা, তাহলে তার কাছ থেকে পাইতাম আমরা 14,000 টাকা, আমাদের দেনাদার কমতেছে 14,000 টাকা। এখন এই মুমিনুল আমাদেরকে দিচ্ছে 13,720 টাকার চেক, তাহলে 13,720 টাকা, 13,720 টাকা। আর সে আমাদেরকে দেয় নাই 280 টাকা, এই 280 টাকাটা হচ্ছে কি বাট্টা, ঠিক আছে? অর্থাৎ 14,000 টাকা পাইতাম, সে আমাদেরকে 13,720 টাকা দিয়েছে, তাহলে চেক দিয়েছে, তাহলে চেক পাওয়া নগদ পাওয়া একই কথা, নগদে লিখলাম 13,720 টাকা, আর যে টাকাটা দেয় নাই সেটা হচ্ছে বাট্টা, সেজন্য বাট্টার কলামে লিখলাম 280 টাকা। এখন যোগ করে দেব আমরা, দেখো যোগ করে দিলে যোগফলটা হবে তাহলে 65,920 টাকা, 65,920 টাকা, এরপরে 280 টাকা, 28,500 টাকা, 14,000 টাকা, আর এটা হচ্ছে 23,700 টাকা। শেষ। এটা হচ্ছে যে কি নগদ প্রাপ্তি যাবে। আশা করি বুঝে গেছো, এখানে কঠিনের কিছু নাই। ওকে, গ নাম্বার বলছে একটা 3 গড়া নকদান বই প্রস্তুত করতে। গ নাম্বার কি বলছে? একটা 3 গড়া নকদান বই প্রস্তুত করতে। ওকে, আমরা 3 গড়া নকদান বই প্রস্তুত করব। 3 গড়া নকদান বই, তাহলে কলমটা করে ফেলি। জনাব নাসির, তিনগড়া নকদান বই
এখানে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, রসিদ নং, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা টাকা, আবার এপাশে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ভাউচার নং, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা টাকা, আর এটা হচ্ছে ডেবিট পাস, এটা হচ্ছে ডেবিট পাস। ওকে, শুরু করি আমরা। প্রথমে ওরা বলছে নগদে ৬০০০ টাকা এবং ১৭০০০ টাকা মূলধন নিয়ে সে ব্যবসা শুরু করছে, ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে নগদ এখানে লিখো, তাহলে এটা লিখো, এটা হচ্ছে যে তারিখটা হচ্ছে যে ২০১৪ জুলাইয়ের ১ তারিখ। তাহলে মূলধন বলে লিখবো আমরা, মূলধন হিসাব বলে সে নগদে আনছে ৬০০০ টাকা আর ব্যাংকে ছিল ১৭০০০ টাকা। ১৭০০০ টাকা, এটা উদ্বৃত্ত বলে নাই, উদ্বৃত্ত বললে আমরা ব্যালেন্স বিডি বলে লিখতাম। এরপরে বলছে দেখো, এরপরে ৬ তারিখে বলছে নগদ বিক্রয়, নগদ টাকা বাড়বে ৬ তারিখে, তাহলে বিক্রয় হিসাব বলে নগদ টাকা বাড়বে, তাহলে নগদে লিখবা ২৮৫০০ টাকা, ২৮৫০০। ওকে, ডান। এরপরে বলছে যে নাজমুল, অর্থাৎ নাজমুল ট্রেডার্সের নিকট থেকে, অর্থাৎ ২৪ তারিখ বলছে মমিনুলের নিকট শিক্ষানবী সালামি পাওয়া গেল ১২ তারিখ, তাহলে ১২ তারিখ শিক্ষানবী সালামি পাইছে, শিক্ষানবী সালামি নগদ টাকা বাড়বে, এটার কারণেও শিক্ষানবী সালামি নগদে পাইছে ৭০০ টাকা লিখলাম। এরপরে বলছে দেখো, এরপরে বলছে মমিনুলের নিকট থেকে ১৪০০০ টাকার পরিবর্তে ১৩৭২০ টাকার একটি চেক পাইছে ২৪ তারিখ। ২৪ তারিখ, তাহলে মমিনুল, তাহলে মমিনুলের কাছ থেকে পাওয়ার কথা ১৩৭২০ টাকা চেক পাইছে, তাহলে ১৩৭২০ টাকার একটি চেক পাইছে, ১৩৭২০ টাকা, তাহলে যেহেতু চেক পাইছে ব্যাংকের কলামে লিখবো ১৩৭২০ টাকা, আর বাট্টা হচ্ছে ২৮০ টাকা। শেষ। এরপরে বলছে দেখো লাস্ট ওয়ান, ব্যাংক থেকে উত্তোলন। এখন ব্যাংক থেকে উত্তোলন করলে সেটা হচ্ছে যে কন্ট্রা এন্ট্রি, ব্যাংক থেকে উত্তোলন করলে সেটা কি এন্ট্রি? কন্ট্রা এন্ট্রি। তাহলে ব্যাংক থেকে উত্তোলন করছে, নগদ টাকা বাড়বে, ব্যাংকে টাকার পরিমাণটা কমবে, নগদ টাকা বাড়বে, ব্যাংকে টাকার পরিমাণটা কমবে ৫০০০ টাকা। তাহলে যখন নগদের টাকা বাড়বে ৫০০০ টাকা, তখন নগদের কলামে লিখবো ব্যাংক হিসাব বলে, ব্যাংক হিসাব ৫০০০ টাকা। এটা হচ্ছে যে কয় তারিখ? এটা হচ্ছে ২৮ তারিখ, ২৮ তারিখ। আর এটা হচ্ছে যে আবার একইভাবে নগদ টাকা বাড়তেছে, ঠিক আছে, কিন্তু জুলাই ২৮ তারিখ নগদ টাকা বাড়তেছে, ঠিক আছে, কিন্তু সাথে সাথে আমাদের কি কমতেছে? ব্যাংকে টাকার পরিমাণটা কমতেছে। তাহলে নগদান হিসাব ব্যাংকের কলামে ৫০০০ টাকা ব্যাংকের কলামে বসবে। শেষ। এটা হচ্ছে যে কন্টেন্ট, সেজন্য খতিয়ান পৃষ্ঠার কলামে আমরা সি লিখব। ঠিক আছে, অর্থাৎ ব্যাংক থেকে উত্তোলন করছে, নগদ টাকা বাড়ছে, ব্যাংকে টাকার পরিমাণটা কমছে। শেষ আমাদের কাজ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এগুলা যোগ করে দেব। এখন আসো যোগফলটা আমরা দেখি। যোগফলটা এখানে নগদের টাকা বেশি, তাইলে নগদে দেখো, নগদে আছে কত টাকা? ৬০০০, ২৮০০০, ৫০০, ৭০০, ৫০০০ মিলে টোটাল ৪০২০০ টাকা। ৪০২০০। এখানে যেহেতু নগদে ক্রেডিট পাশে কোনো টাকা নাই, জুলাইয়ের ৩১ তারিখে হয়, তাহলে ব্যালেন্স সিডি বলে, এই ব্যালেন্স সিডি বলে পুরো টাকাটাই লিখে দেব ৪০২০০ টাকা। আর ব্যাংকের যোগফল হচ্ছে ১৭০০০ টাকা, আর এখানে ১৩৭২০ টাকা, তাহলে টোটাল হচ্ছে ৩০৭২০ টাকা, ৩০৭২০ টাকা, ৩০৭২০ টাকা। এখন এখানে ৩০৭২০ টাকা থেকে ৫০০০ টাকা চলে যাবে, আর থাকবে ২৫৭২০ টাকা, এটা ব্যালেন্স সিডি। আর এখানে কোনো বাট্টা নাই,
এখানে বারটা আছে 280 টাকা বসাই দেব। আর এখানে যেটা জুলাই মাসে যেটা ব্যালেন্স সিডি আসছে এটা এর পরের মাসে অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখে, আগস্টের 1 তারিখে ব্যালেন্স বিডি বলে আমরা লিখে দেব। ব্যালেন্স বিডি 40 কত টাকা, 40,200, আর এটা হচ্ছে 25,720 টাকা। শেষ। এটা হচ্ছে যে আমাদের 3 গড়া নকদান বই। আশা করি বুঝে গেছো। এভাবে আমরা আরো কয়েকটা ক্লাসে এভাবে রেগুলার অঙ্ক করব। তাহলে তোমরা প্রথমে যে কাজটা করবা, প্রথমে প্রশ্নটা খুঁজে নিবা ঢাকা বোর্ড 2015 সালে। প্রশ্নটা নেওয়ার পরে এটা হচ্ছে যে জনাব নাসিরের একটা অঙ্ক, তাহলে এটা করবা। করলে আশা করি এত ঝামেলা হবে না, তোমরা বুঝতে পারবা আশা করি। ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করব। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।